আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি রানা। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবশ্যই সমস্যা হবে, সমাধান হবে, এটাই তো কাজ। সমস্যাও একটা শব্দ, সমাধানও একটা শব্দ, এই দুইটাই কাজে লাগতে হবে। সাতক্ষীরার কাকডাঙ্গা যে গ্রাম আমাদের, সেই কাকডাঙ্গার মাঝখানে সোনাই নদী, নদীর উপরে তারা নাইট ভিশন ক্যামেরা বসিয়েছে, বৈদ্যুতিক সুরক্ষার যে বেড়া সেটি তারা স্থাপন করেছেন। আমরা বেশ কিছু গণমাধ্যমে সেখানে দেখছি, ভারতীয় গণমাধ্যমে উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক তার তারা সেখানে লাগিয়েছে। এই বিষয়ে আসলে আপনাদের পক্ষ থেকে কোনো জানানো হয়েছে না? আমরা শোনেন, এটার ক্ষেত্রে আমি আপনি বলছি তাই, এই যে শোনেন, সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদীটার মাঝপথ হলো আপনারই বর্ডার। সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাঝপথ হলো, এটা অগপারে এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে। অধিকাংশ ক্ষেত্রে শৈলটাকে অধিক দূরত্ব কাটা তারা বেরোনোর সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই। আবার অনেক জায়গায় তারা ওই এই যে বললেন না হাই পাওয়ার নাইট ভিশন এইগুলি, বাট এটা যদিও অগ জায়গায় বসাইছে, বাট এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয়। এখন ওটা কি 150 গজের ভিতরে হইলে, 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশেরই কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে, ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইলে আমার বড় শক্তি। দর্শক দেখছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত 1 জানুয়ারি 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্ত, জেলবন্দি সব বিডিআর সদস্যের মুক্তি ও চাকরিতে বহালের দাবিতে মানববন্ধন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা। সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা। এতে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। এ সময় বক্তারা বলেন, বিডিআর বিদ্রোহের সকল মামলা বাতিল করতে হবে, সেই সঙ্গে চাকরিচ্যুতদের পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এখনো যারা জামিন নিয়ে বাইরে রয়েছেন, তারাও মানবতার জীবন যাপন করছেন, তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। একটি পরিবার থেকে যদি 4টি পুরুষ জেলখানার অন্ধকার কোটরিতে বসবাস করে, সেই পরিবার কি ধ্বংস হওয়ার আর কোনো বাকি থাকে কিনা আমি জানতে চাই। বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন, তার মানে কি আমাদের প্রেসক্রিপশন কি অন্য জায়গা থেকে আসে? এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। তারা যে মানবতার জীবন যাপন করছে, সেখানে আজকে বেলা 11টা থেকে কিন্তু বিডিআরের যে সদস্যরা রয়েছেন এবং তাদের পরিবারের যে সদস্যরা, তারা আজকে রাজু ভাস্কর্যে আবারও অবস্থান নিয়েছেন, অর্থাৎ মানববন্ধন কর্মসূচিতে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে আসলে তাদের পরিবারের বিভিন্ন সদস্যরা এখানে জড়ো হওয়ার পর থেকে এই মানববন্ধনে অংশগ্রহণ করে এবং তাদের যে দাবি, যে 3টি দাবি ছিল, সেই 3টি দাবি বিশেষ করে যারা এখানে চাকরিচ্যুত হয়েছিল সেই সময়ে তাদেরকে পুনর্বহাল করা এবং সেই সাথে পুনঃতদন্ত করে নতুন
করে বিচার করা, সেই সাথে এবং যে আপনি জানেন যে আসলে যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে বর্তমান সরকারের অধীনে, এবং এই তদন্ত কমিশনের অধীনে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে 7 সদস্যের, সেই 7 সদস্যের তদন্ত কমিশনকে স্বাধীনভাবে যাতে কাজ করতে দেওয়া হয়, সেই সাথে একটি প্রজ্ঞাপনে যে একটি ধারা রয়েছে 2 এর এই ধারাটি তারা বাতিল করার জন্য কিন্তু জোর দাবি জানাচ্ছে। তারা বলছেন যে 2 এর যে ধারাটি রয়েছে সেটি যদি থাকে তাহলে তাদের বিচার কার্যটা সম্পন্ন হতে কিছুটা জটিলতা সৃষ্টি হবে। তাই তারা স্বাধীন, নিরপেক্ষ এবং কমিশনের যে গঠন করা হয়েছে সেটি যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের বিচার কার্য সম্পন্ন করতে পারে, তাই তারা এই ধারাটি বাতিল চান। সেই সাথে এখানে যারা বক্তা রয়েছেন আমরা তাদের কাছে শুনেছি, এবং বিডিআরের বিদ্রোহের যারা অংশগ্রহণ ওই সময় ছিল তা বেশ কয়েকজন পরিবারের সদস্যরা তারা বলছেন যে আসলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জড়ানো হয়েছে, এবং তাদেরকে যাতে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি হয় সেই জন্য তারা কাজ করতে হবে। সেই সাথে আপনাকে জানিয়ে দিতে চাই, আজকের এই অনুষ্ঠানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাহিন সরকার রয়েছেন, সেই সাথে গণ অধিকার পরিষদের একাংশের বেশ কয়েকজন নেতা এবং লেবার পার্টিরও বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে আমরা তাদের সাথে অংশগ্রহণ একাত্ম প্রকাশ করতে দেখেছি, এবং তারা বলছেন যে এই মানববন্ধনের মধ্য দিয়ে যদি সরকার তাদের দাবি যদি মেনে নেওয়া হয়, তাদের যে 3টি দাবি, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনে তারা ডাক দেওয়ার এমনটাই কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মাত্রাতিরিক্ত গতি, ফিটনেসবিহীন গাড়ি চালক ও পথচারীদের অবহেলার কারণে সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় পথচারী, চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সম্মিলিত সচেতনতা ও আন্তরিকতা ছাড়া সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। নিয়ন্ত্রণে যদি স্পিডটা থাকে আপনি গাড়িকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন। এই যে চালক, পথচারী সবারই একটা রোল আছে, কিন্তু এই ইয়েতে পুলিশের আছে, আমাদেরও আছে। কিছু লোকের ত্রুটির জন্য পুরো বিআরটিকে দায়ী করা যাবে না। তা আমরা সেটা চেষ্টা করতেছি কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। শনিবার স্থানীয় সময় বিকেলে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে আসেন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখে এসে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। শুল্ক কর বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। রাজনৈতিক অস্থিরতায় এমনিতেই প্রতিটি ভোগ্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, এতে করে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এর মধ্যে বর্তমান সরকারের শুল্ক কর বাড়ানো জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছেন ভোক্তারা। তারা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা না বাড়িয়ে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি করছে সরকার, এতে করে তারা চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন। এদিকে 100র মতো পণ্যের ওপর শুল্ক কর বাড়ানো হলেও আগের মতো ঊর্ধ্বগতি রয়েছে চাল, ডাল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের দামে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বিভিন্ন পণ্যের শুল্ক বাড়ানোয় বাজারে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন?
যে মাহবুবা যেমনটি বলেছেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। এই খাতুনগঞ্জে কিন্তু ইতিমধ্যে এর প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। আমরা এখানে কথা বলেছিলাম খাতুনগঞ্জের ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তিনি আমাদেরকে জানালো আসলে ইতিমধ্যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে কাঠবাদাম, যে কাঠবাদাম গতকালকে বিক্রি হয়েছিল আসলে 1140 টাকা, সেই কাঠবাদাম আজকে বিক্রি হচ্ছে 1160 টাকাতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং যেই এলাচ আসলে আগেই দাম বাড়তি ছিল 1800 টাকা 1900 টাকা, সেই এলাচ কিন্তু ইতিমধ্যে কিন্তু 4200 টাকা বিক্রি হচ্ছে। এবং যে কিশমিশ আসলে গতকালকে বিক্রি হয়েছিল 540 টাকা, সেই কিশমিশ আজকে বিক্রি হচ্ছে 560 টাকাতে। ইতিমধ্যে কিন্তু 20 টাকা করে বেড়েছে। এবং আমরা কথা বলেছিলাম ফলমন্ডি আড়তদারের সাথে, তারা বললো আসলে তারা কমলা, আপেল, মালটা 1 কেজিতে তারা আগে কর দিত 101 টাকা, এখন নতুন করে সেই কর দিতে হবে 116 টাকা। তার মানে প্রতি কেজিতে আসলে এটার বৃদ্ধি পেয়েছে 15 টাকা। এবং একই সাথে 60 টাকার একটা টোস্ট বিস্কেটে আগে কর দেওয়া হতো 4 টাকা 20 পয়সা, এখন কর দিবে 9 টাকা। এবং এলপি ক্যাশ 12 কেজির সেখানে 95 টাকা আগে কর দিত এবং এখন কর দিবে 102 টাকা। এইভাবেই কিন্তু আসলে সবকিছুতে কিন্তু বাড়তি দাম। এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি এবং হঠাৎ করে কিন্তু আসলে এই মুহূর্তে যেহেতু আসলে সরকার বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু সরাসরি আসলে একদম খুচরা পর্যায়ে গিয়ে ভোক্তাদের উপরে পড়তেছে ইতিমধ্যে। এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বললো আসলে তারা যখন কর দিয়ে আসলে এই মালগুলো আনবে তখন অবশ্যই তারা বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। এবং খুচরা ব্যবসায়ী জানালো তারা সরাসরি আসলে ভোক্তাদের কাছ থেকে বেশি দামে সেটা বিক্রি করবে। যেহেতু তারা বেশি দাম দিয়ে পণ্যগুলো ক্রয় করবে সেজন্য তারা বেশি দামে বিক্রি করবে, কোনো উপায় নেই। তবে এখানকার ক্যাবের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন আসলে সরকারের কাছে কি আছে বিকল্প সেটা চিন্তা ভাবনা করার জন্য। তবে যারা ব্যবসায়ী আছে খাতুনগঞ্জের ব্যবসায়ী তারা বললো সামনে রমজান, এই রমজানকে ঘিরে ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়িয়ে দেয়, এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে আরও দাম বৃদ্ধি করবে বলে তারা আশা করেন। সেটা এই ছিল আমার কাছে খাতুনগঞ্জের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। বিগত শেখ হাসিনার সরকারের আমলে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি করেছে। সকালে চাকরিচ্যুত হওয়া সাবেক পুলিশ সদস্যরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন করে। এ সময় আদালতের রায় পক্ষে থাকার পরও কেন তাদের পুনর্বহাল করা হচ্ছে না এ নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। ছিল আমি সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বাজে মন্তব্য করেছি, বাস এতেই চাকরি চলে গেল। আমাদেরকে বিভিন্ন সময় ডিপার্টমেন্ট থেকে ছোট ছোট কারণে ডিপার্টমেন্ট থেকে আমাদের বের করে দেওয়া হয়। আমরা চাকরিচ্যুত হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছি, চাকরি ফিরে পাওয়ার জন্য মামলা করেছি। সেই মামলায় আমরা রায় পেয়েছি, চাকরিতে পুনর্বহালের রায় পেয়েছি। সেই রায় আমরা বাস্তবায়নের জন্য আমরা নতুন সরকারের কাছে 5 আগস্টের পর নতুন সরকারের কাছে আবেদন দিয়েছি। খেলার সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ 15 সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল জমা দিতে আইসিসির বেঁধে দেওয়ার সময়সীমা ছিল 12 জানুয়ারি, তাই বাকি দলগুলোর মতো আজই দল ঘোষণা করবে বিসিবি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে না চাওয়ায় দলে থাকছেন না তামিম ইকবাল। আর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। আর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ আসতে পারে পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক ও নাহিদ রানাদের। বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল? এ বিষয়ে কোনো আভাস পেয়েছেন কিনা জানাবেন। জি ধন্যবাদ মাহবুবা। যেমনটা আসলে আমরা জানি যে আজকে বাংলাদেশের দল ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এবং এই দলটা নিয়ে আসলে কিন্তু একটা প্রতীক্ষিত, যেমনটা বলছিলেন আসলে সকলে কিন্তু একটা প্রতীক্ষিত একটা একটা অপেক্ষার যে একটা ব্যাপার সেটা কিন্তু আসলে ছিল। কারণ এই দলটাতে ফেরার একটা সম্ভাবনা ছিল, জোর সম্ভাবনা ছিল তামিম ইকবাল খানের, এবং একই সাথে সাকিব আল হাসান তিনি কি আসলে দলে ফিরবেন কি না এটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা কম হয়নি। তবে যেমনটা আমরা দেখলাম যে কিছুদিন আগে, অর্থাৎ 1-2 দিন আগেই তামিম ইকবাল কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে একটা জায়গা যে 5 পাণ্ডবে যে একটা ব্যাপার ছিল সেখানে মাশরাফি তো দলের বাইরে আগেই ছিল, সেখানে যে 2 জনের একটা ফেরার সম্ভাবনা ছিল সেখানে কিন্তু তামিমের ব্যাপারটা আগেই
নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ তিনি আর ফিরছেন না এই স্কোয়াডে, এই দলেও তিনি থাকছেন না। এরপরে যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা ছিল তিনি ছিলেন সাকিব আল হাসান, যিনি বোলিং অ্যাকশনের জন্য তার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য তিনি কিন্তু নিষিদ্ধ হয়েছেন কিছুদিন আগে, এবং এর জন্য কিন্তু তিনি পরপর দুটো পরীক্ষা দিয়েছেন এবং দুটো পরীক্ষাতেই কিন্তু তিনি ফেল করেছেন। অর্থাৎ এর কারণে কিন্তু সাকিব আল হাসানকে বলার হিসাবে পাচ্ছেন না, অর্থাৎ অলরাউন্ডার যে ভূমিকা আমরা দেখে এসেছি সাকিব আল হাসানকে, সেটা কিন্তু তিনি থাকছেন না। তার জন্য কিন্তু আসলে শুধুমাত্র ব্যাটার হিসাবে সাকিবকে দলে নিতে হতো বা নিতে হবে বিসিবি কর্তাদের, সেখানে হয়তো বা এই রিস্কটা, অর্থাৎ শুধুমাত্র ব্যাটার হিসাবে সাকিব আল হাসানকে দলে নিতে চাইবে না। সেক্ষেত্রে আসলে যদি বলা যায় যে দলে বেশ কয়েকটা নতুন মুখও আসতে পারে, বা নতুন মুখ বলতে প্রথমবারের মতো আমরা ইমনকে কিংবা আসলে নাহিদ রানা তাদেরকে আমরা দেখতে পারবো আইসিসি বড় টুর্নামেন্ট। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।